রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ বন্ধে এখনো বড় বাধা ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ট্রাম্প বলেছেন, প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গে মুসলমানদের বিরুদ্ধে বিজেপির জঙ্গি হিন্দুদের সন্ত্রাসের বিষয়ে সম্পূর্ণ নীরব মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়া। ইরান যুদ্ধের শোচনীয় পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি করোনার সময়ের মতো নিয়ম পালনের আহ্বান মোদির। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত রয়েছে বিজেপির জঙ্গি হিন্দুদের হামলা, ভাঙচুর ও জ্বালাও পোড়াও সহ বিভিন্ন ধরনের সহিংসতা। কিন্তু এ বিষয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত গণমাধ্যম সম্পূর্ণ নীরব। মোদী সরকার নিয়ন্ত্রিত গদি মিডিয়ায় বিজেপির সন্ত্রাসের কোনো খবর নেই, অথচ পশ্চিমবঙ্গের আনন্দবাজার সহ সব পত্রপত্রিকা, টেলিভিশন, ইউটিউব চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনার পতনের পর। তারা বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত মিথ্যা খবর পরিবেশন করে হিন্দুদের উপর নির্যাতন বিষয় বাংলাদেশের মুসলমানদেরকে তারা সন্ত্রাসী, জঙ্গি, তালেবান আখ্যায়িত করতে থাকে। গোটা বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে প্রচারণা চালায় আন্তর্জাতিক অঙ্গনে। উগ্র বিজেপি নেতৃবৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকারকে আক্রমণের আহ্বান জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনীতিবিদরাও বাংলাদেশের বিরুদ্ধে তখন উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য, বিবৃতি দিতে থাকেন, হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে। কিন্তু পশ্চিমবঙ্গে হাসিনা মার্কা নির্বাচনে বিজেপির জয়ের পর উগ্র হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে লাগাতার হামলার বিষয়ে সব নেতৃবৃন্দ মুখে কুলুপ এঁটে বসে আছেন। বরং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অনেকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলছেন। কেন্দ্রীয় মোদী সরকারের পক্ষ থেকেও সহিংসতা বন্ধে পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সহ ভারতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের যেসব ভারতীয় হিন্দু প্রতিনিধি আছে তাদের প্রায় সবাই চেপে যাচ্ছেন এসব খবর। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ভারতের হিন্দু প্রতিনিধিদেরও প্রায় সবাই তীব্র মুসলিম বিদ্বেষী, বর্ণবাদী ও উগ্র। ফলে ভারতে মুসলমানদের বিরুদ্ধে নীরবে চলছে দমনপীড়ন। কেবলমাত্র ফেসবুক পেজ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ভিডিও ও খবর ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সূত্রে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উগ্র হিন্দুরা এখনো মুসলমানদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আক্রমণ ও লুটপাট চলছে অনেক মুসলমানদের বাড়িঘরে। উগ্র হিন্দুদের আক্রমণের ভয়ে অনেক এলাকায় মুসলমানরা বর্তমানে ঘরবন্দি অবস্থায় আছেন। কারণ বিভিন্ন এলাকায় পথে ঘাটে মুসলমান দেখলেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে বিজেপির জঙ্গি হিন্দুরা। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। ট্রাম্প রোববার বলেছেন, আমি তাদের প্রস্তাব পড়েছি, কিন্তু এটি গ্রহণ করার মতো নয়। ইরান রোববার পাকিস্তানের কাছে তাদের শান্তি প্রস্তাব পাঠিয়েছে এবং পাকিস্তান তার সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের কাছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তি চুক্তি আটকে আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আমরা আমাদের শত্রুর কাছে কখনো মাথা নত করব না, কোনো চাপের কাছে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানে আত্মসমর্পণ নয়। তিনি বলেন, আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরানি জাতির অধিকার রক্ষা করা এবং জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা। ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, সময় আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উচিত চোরাবালিতে আরও গভীরে না যাওয়া। যুদ্ধ বন্ধে বর্তমানে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের নেতানিয়াহু সরকার। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের হাত থেকে যতদিন পর্যন্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উদ্ধার না করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইরান যতই নমনীয় অবস্থান নিক না কেন, তাতে বাধা আরোপ করে চলছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে ওয়াশিংটনের ওপর অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে ইরানের কোন শর্ত মেনে না নেওয়ার বিষয়। রোববার ইরান তাদের শান্তি প্রস্তাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোন করেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরান এখনো বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি। এরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নতুন করে সুর চড়াও করেছেন। ইরানের দেওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহু
টেলিফোনে ট্রাম্পকে বলেছেন ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা রয়েছে এবং এটি তারা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়নি। যতদিন পর্যন্ত ইরানকে ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত না করা হবে ততদিন এই যুদ্ধ চলবে। আমরা অনন্তকাল যুদ্ধ করব না। এবার আমাদের শত্রুদের চিরতরে শেষ করে আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। এক টিভি সাক্ষাৎকারে রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সেগুলো একটি পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেগুলো যাতে ইরানের কেউ নিতে না পারে সেজন্য আমরা স্পেস ফোর্স নিয়োজিত করেছি। আমরা স্থানটির উপর সার্বক্ষণিক নজরদারি করছি। যদি কেউ সেখানে যাবার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। আমরা উপযুক্ত সময়ে ইরানের এই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উদ্ধার করে নিয়ে আসব। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ইরানের কাছে 450 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে 10 থেকে 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম উদ্ধারের জন্য 155টি যুদ্ধ বিমান নিয়ে অভিযান চালায় এবং সেখানে সেনা নামায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান তখন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরান যুদ্ধের কারণে শোচনীয় অবস্থার মুখোমুখি ভারতের অর্থনীতি। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন করোনার সময়ের মতো আবার হোম অফিস করার জন্য, 1 বছরের জন্য সমস্ত ভারতীয়দের বিদেশ ভ্রমণ না করার জন্য, এছাড়া সোনার গয়না কেনা বন্ধ করা, তেলের গাড়ি ব্যবহার না করা, স্বল্প দূরত্বে ঠেলা গাড়িতে মাল পরিবহন, যাতায়াতের জন্য মেট্রো এবং রেল ব্যবহার, ভোজ্য তেলের ব্যবহার কমানো সহ আরও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি জমিতে রাসায়নিক সার ব্যবহার থেকে নামিয়ে আনার কথাও বলেছেন মোদী। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এই অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন মোদী সরকার। রবিবার তেলেঙ্গানার সেকেন্দারবাদে এক সভায় বক্তৃতার সময় মোদী বলেন, ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। করোনাকালের সময় আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খল একটি বড় সংকটের মুখে পড়েছে। করোনার পরে ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়, তাতে বিশ্ববাসীর সমস্যা আরও বৃদ্ধি পায়। খাদ্য, জ্বালানি এবং সারের উপর তার ব্যাপক প্রভাব পড়েছে। গত 5-6 বছর ধরে এই সংকট থেকে বেরোনোর জন্য আমাদের সরকার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। এই সমস্যার মাঝে গত 2 মাস ধরে আমাদের কাছে এত বড় যুদ্ধ চলছে, তার প্রভাব গোটা বিশ্বে পড়েছে। ভারতে তো আরো গভীর প্রভাব পড়েছে। ভারতের কাছে বড় বড় তৈলকূপ নেই, তাই আমাদেরকে রান্নার গ্যাস ব্যবহারেও যতটা সম্ভব সংযমী হতে হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ পর্যন্ত আমেরিকার পশ্চাৎপসরণের শেষ হতে পারে, এই ধারণা এখন আর কেবল তেহরানপন্থী বিশ্লেষকদের বক্তব্য নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতির বহু পর্যবেক্ষকও ক্রমশ সেই বাস্তবতার দিকেই ইঙ্গিত করছেন। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান শুরু করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দ্রুত অচল করে দেয়া, দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে কার্যত নেতৃত্বহীন অবস্থায় ফেলে দেয়া। ওয়াশিংটনের ধারণা ছিল প্রবল বোমাবর্ষণ, গোয়েন্দা অভিযান এবং অভ্যন্তরীণ অস্থিরতার সমন্বয়ে ইরানের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে, ঠিক যেমনটি সম্প্রতি ভেনেজুয়েলায় ঘটেছিল বলে মার্কিন প্রশাসন বিশ্বাস করছিল। কিন্তু 2 মাসেরও বেশি সময় পার হওয়ার পর বাস্তবতা দাঁড়িয়েছে সম্পূর্ণ উল্টো। ইরান ভাঙেনি, সরকার পতন হয়নি, সামরিক কমান্ড অক্ষত রয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্ব নিশ্চিহ্ন করার যুদ্ধ। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের প্রবল বিমান হামলা এবং সাইবার আক্রমণের ফলে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে পড়বে। এরপর পশ্চিমাপন্থী একটি নতুন সরকার ক্ষমতায় আনা সম্ভব হবে। কিন্তু এই পুরো পরিকল্পনার ভিত্তি ছিল ভুল বিশ্লেষণের উপর দাঁড়িয়ে। ইরানকে তারা ভেনেজুয়েলার মতো একটি দুর্বল রাষ্ট্র ভেবেছিল, যেখানে অভ্যন্তরীণ বিভক্তি, অর্থনৈতিক সংকট এবং সামরিক অসন্তোষকে ব্যবহার করে দ্রুত শাসন পরিবর্তন সম্ভব। অথচ ইরান ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, ভৌগোলিক এবং সামরিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন এক রাষ্ট্র। ইরানের রাষ্ট্র কাঠামো কেবল একটি সরকার নয়, এটি একটি গভীর
ঐতিহাসিক পরিচয়ের উপর দাঁড়িয়ে থাকা সভ্যতা। 5000 বছরের ইতিহাস, পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকার, জাতীয়তাবাদী চেতনা এবং বহিরাগত শক্তির বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধের অভিজ্ঞতা দেশটিকে অন্য যে কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র থেকে আলাদা করেছে। 1953 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার যৌথ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার স্মৃতি আজও ইরানিদের রাজনৈতিক মনস্তত্ত্বে গভীরভাবে গেঁথে আছে। সেই ঘটনার পর শাহের স্বৈরশাসন, সাভাকের দমননীতি এবং পশ্চিমা প্রভাবের অভিজ্ঞতা ইরানিদের মধ্যে একটি স্থায়ী অবিশ্বাস তৈরি করেছে। ফলে বিদেশি আক্রমণের মুখে ইরানের জনগণ বিভক্ত হওয়ার বদলে বরং ঐক্যবদ্ধ হয়েছে। এই যুদ্ধের আরেকটি বড় ভুল ছিল ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকে অবমূল্যায়ন করা। দীর্ঘ 4 দশকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে ড্রোন প্রযুক্তিতে ইরান এমন এক অবস্থানে পৌঁছে গেছে যেখানে স্বল্প ব্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো সম্ভব। ইরানি কামিকাজে ড্রোনের মূল্য যেখানে মাত্র কয়েক হাজার ডলার বা কয়েক লাখ ডলার, সেখানে সেগুলো প্রতিহত করতে ব্যবহৃত মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য কয়েক মিলিয়ন ডলার। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেই এই যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য অস্থিতিশীল হয়ে উঠছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিমানবাহী রণতরী, স্টেলথ বোমারু বিমান এবং আধুনিক নৌবহর ইরানের প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এমন এক অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম। উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল, দ্রুতগতির আক্রমণ নৌকা, ড্রোন, সোয়ার্ম এবং সাবমেরিন ব্যবস্থার সমন্বয়ে ইরান এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যেখানে প্রতিটি মার্কিন যুদ্ধজাহাজই সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বৈশ্বিক তেল বাণিজ্যের বিশাল অংশ এই পথ দিয়ে যায়। ইরান যদি পূর্ণমাত্রার এই পথ নিয়ন্ত্রণ বা অবরোধ করে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। ইতোমধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের তেল, গ্যাস ও লবণ মুক্ত পানি উৎপাদন অবকাঠামো হুমকির মুখে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা কুয়েতের মতো রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ তাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সমস্যা হলো এই যুদ্ধের রাজনৈতিক বৈধতা। ইরাক যুদ্ধের মতো এবারও স্পষ্ট কোনো আন্তর্জাতিক সমর্থন নেই। ইউরোপীয় অনেক দেশ আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন, কারণ তারা জানে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত মানেই নতুন শরণার্থী সংকট, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা। একই সঙ্গে রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান না নিলেও কূটনৈতিক ও কৌশলগতভাবে তেহরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাশিয়ার জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদার। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কো তেহরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে। অন্যদিকে চীনের জন্য ইরান হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম উৎস। ফলে ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে চায় তাহলে সেটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রক্সি সংঘাতে রূপ নিতে পারে। এই যুদ্ধ মার্কিন সামরিক নীতির দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে। গত 2 দশকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় বিপুল সামরিক শক্তি ব্যবহার করে স্থায়ী রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারেনি, বরং প্রতিটি যুদ্ধে শেষ হয়েছে বিশৃঙ্খলা, দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা এবং আমেরিকার ভাবমূর্তি ক্ষয়ের মাধ্যমে। ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন, কারণ এটি আফগানিস্তান বা ইরাকের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় 9 কোটি মানুষের দেশ ইরান, যার বিশাল ভৌগোলিক গভীরতা, উন্নত সামরিক অবকাঠামো এবং উচ্চমাত্রার জাতীয়তাবাদী চেতনা রয়েছে। ওয়াশিংটনের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে বিভক্তি বাড়ছে। মার্কিন জনগণের বড় অংশ আর নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধে চায় না। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ব্যর্থতা এখনো আমেরিকান সমাজে গভীর প্রভাব ফেলেছে। বিপুল সামরিক ব্যয়, হাজার হাজার সেনার মৃত্যু এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতির পরও স্থায়ী বিজয় অর্জন সম্ভব হয়নি। ফলে ইরানের বিরুদ্ধে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ রাজনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে কার্যত তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করা, কিন্তু এটি বাস্তবসম্মত নয়, কারণ ইরানের ভৌগোলিক আকার, সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিরোধের মাত্রা বিবেচনায় এটি ভয়াবহ ব্যয়বহুল হবে। দ্বিতীয়ত, সীমিত বিমান ও নৌ অভিযান চালিয়ে যাওয়া, কিন্তু তাতেও কোনো রাজনৈতিক সমাধান আসছে না এবং যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ক্রমশ বাড়ছে। তৃতীয়ত, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার দিকে যাওয়া। বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত পথ এটি। ইরানও বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে, তাই তারা সম্ভবত নিজেদের বিজয়ী অবস্থানে দেখিয়ে যুদ্ধের সমাপ্তি চাইবে। তেহরানের মূল লক্ষ্য হবে আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করা, মার্কিন উপস্থিতি সীমিত করা এবং ভবিষ্যতে আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। ইতোমধ্যে এই যুদ্ধের ফলে ইরানের প্রতিরোধ সক্ষমতা আন্তর্জাতিকভাবে নতুনভাবে মূল্যায়িত হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তন দেখা দিতে পারে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভর করলেও এখন তারা বিকল্প কৌশল ভাবতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র সবসময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। একই সঙ্গে চীন ও রাশিয়ার ভূমিকা বাড়তে পারে। এই যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে। আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত ভারসাম্য বদলে যাচ্ছে। অতীতে উন্নত প্রযুক্তি ও বিপুল সামরিক বাজেটই বিজয় নিশ্চয়তা দিত, কিন্তু এখন কম খরচে ড্রোন, স্যাচুরেশন মিসাইল আক্রমণ এবং সাইবার সক্ষমতা বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জ করতে পারছে। ইউক্রেন যুদ্ধেও এর প্রমাণ দেখা গেছে। ইরান সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে যেখানে সামরিকভাবে সম্পূর্ণ জয় অর্জন করা অত্যন্ত কঠিন, অথচ যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে রয়েছে। এই অবস্থায় ওয়াশিংটনের সম্ভাব্য পশ্চাদপসরণকে ট্রাম্প প্রশাসন হয়তো কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। বলা হতে পারে যে ইরানের সক্ষমতা ধ্বংস করা হয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে অথবা আঞ্চলিক প্রভাব কমে গেছে, কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। যদি যুদ্ধ শেষ পর্যন্ত একটি সমঝোতা বা আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে গড়ায়, তাহলে মূল বাস্তবতা হবে ইরানের সরকার টিকে গেছে, আইআরজিসি আরও শক্তিশালী হয়েছে, হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্য প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে ইরান নিজেদের প্রতিরোধ সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হবে। বিশ্ব রাজনীতির জন্য এটি একটি বড় বার্তা বহন করবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সামরিক শক্তির মাধ্যমে শাসন পরিবর্তনের নীতি অনুসরণ করেছে, কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইরানের অভিজ্ঞতা দেখাচ্ছে যে কেবল সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক বাস্তবতা সবসময় বদলানো যায় না, বরং অনেক ক্ষেত্রে বহিরাগত আক্রমণ আক্রান্ত দেশের অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী করে তোলে। ইরান যুদ্ধ তাই কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একবিংশ শতাব্দীর বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রতীক। এখানে প্রশ্ন কে বেশি শক্তিশালী তা নয়, বরং কে দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি সহ্য করতে পারে। ইরান দেখিয়ে দিয়েছে সীমিত সম্পদ নিয়েও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করেছে যে প্রতিটি যুদ্ধ আর আগের মতো অতটা সহজ হবে না। যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তাহলে এই যুদ্ধ শেষ পর্যন্ত একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, যেখানে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য দুর্বল হবে, আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা বাড়বে এবং সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত অভিযোজন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিজয়ের প্রধান উপাদান হয়ে উঠবে। সেই বাস্তবতায় ইরান নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণ করবে, আর যুক্তরাষ্ট্র হয়তো আরেকটি ব্যয়বহুল যুদ্ধ থেকে ধীরে ধীরে সরে আসতে বাধ্য হবে। 2025 সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের যুদ্ধ হঠাৎ করেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই যুদ্ধ ছিল দুই দেশের জন্য, এমনকি উপমহাদেশের জন্য মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানের অভূতপূর্ব বিজয় এই অঞ্চলের সামরিক ও কূটনৈতিক ভারসাম্য বদলে দিয়েছিল। বিশ্বজুড়ে পাকিস্তানের মর্যাদা যেমন বেড়েছে, তেমনি বিশ্বের দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও চীনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ। অপরদিকে ভারতের জন্য এই যুদ্ধ একটি দগদগে ক্ষত তৈরি করেছে। অভ্যন্তরীণ দর্শকদের জন্য পাকিস্তানের বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদী বক্তব্য রাখলেও ভারত জানে এই যুদ্ধের পর কি ক্ষতি হয়েছে। পাকিস্তানে এই সংক্ষিপ্ত যুদ্ধের প্রথম বার্ষিকীটি সামরিক বিজয় হিসেবে উদযাপন করা হয়। অঙ্গীকার করা হয় ভবিষ্যতে যে কোনো আগ্রাসনকে আরও বেশি শক্তি, নির্ভুলতা এবং সংকল্পের সাথে মোকাবেলা করা হবে।
এর সম্পূর্ণ বিপরীতে নয়াদিল্লি এই দিনটিকে চিহ্নিত করছে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা, জিরো টলারেন্স জোরদার করার মাধ্যমে এবং ভারত শাসিত কাশ্মীরের পহলগাম অঞ্চলে জঙ্গি হামলার বিরুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীর পদক্ষেপের প্রশংসা করে। নয়াদিল্লি পাকিস্তানকে ওই হামলার পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করেছিল। এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে পাকিস্তানের সংশ্লিষ্টতার দাবির কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। পাকিস্তান ও ভারতের মধ্যকার শত্রুতার মূলে রয়েছে দীর্ঘ ইতিহাস। এর কেন্দ্রে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভক্ত হিমালয় অঞ্চল কাশ্মীর, যেখানে ১৯৪৮ সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী গণভোটের আহ্বান জানানো হয়েছিল। পাকিস্তান এবং ভারত উভয়ই এই বিতর্কিত অঞ্চলের অংশবিশেষ নিয়ন্ত্রণ করে। উভয় দেশ নিজেদের নিয়ন্ত্রণে থাকা বাকি অংশের দাবি করে। দুই দেশ ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ করেছিল। এর মধ্যে ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গিল অঞ্চলে একটি সীমিত যুদ্ধ হয়েছিল। এরপর থেকে স্থিতাবস্থা বজায় ছিল, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে আসছে। ভারতের কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ৫ই আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে এবং একে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করে। কাশ্মীরের বিশেষ মর্যাদা পরিবর্তন করেন। এই একতরফা পদক্ষেপ কেবল কাশ্মীরের জনগণকে দেয়া নয়াদিল্লির সাংবিধানিক নিশ্চয়তাকেই অস্বীকার করেনি, বরং এটি জাতিসংঘের প্রস্তাব এবং পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক চুক্তিও লঙ্ঘন করেছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিক্রিয়ায় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক অবনমিত করে পাকিস্তান। সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাম হামলার পর মোদী সরকার ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করার মাধ্যমে আরও একটি সীমারেখা অতিক্রম করে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি পাকিস্তান ও ভারতের মধ্যে ৬টি নদীর পানি বণ্টন নিশ্চিত করেছিল। অতীতের সমস্ত যুদ্ধ ও সংঘাত সত্ত্বেও এই চুক্তিটি টিকে ছিল। ভারতের প্রধানমন্ত্রী তার রক্ত এবং পানি একসাথে বইতে পারে না বক্তব্যের মাধ্যমে খেলার নিয়ম বদলে দিয়েছেন। এরপর দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা বিরোধের তালিকায় একটি নতুন মাত্রা যোগ হয়েছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী পাকিস্তানের জন্য নির্ধারিত ৩টি নদী থেকে পানির প্রবাহ বজায় থাকা তাদের অস্তিত্বের প্রশ্ন। পাকিস্তানের নেতৃত্ব বারবার বলছে ভারতের পানি বন্ধ করে দেয়াকে যুদ্ধের সামিল হিসেবে গণ্য করা হবে, সেই অনুযায়ী জবাব দেয়া হবে। সিন্ধু জলচুক্তির এই বিষয়টি আরও বড় পরিসরে আরেকটি সংঘাত সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করেছে। মোদির এই চরম উত্তেজনার কৌশল তার বৃহত্তর হিন্দুত্ববাদী রাজনীতির অংশ, যেটি অভ্যন্তরীণ ক্ষেত্রে মুসলিম বিরোধী এবং বাইরের ক্ষেত্রে পাকিস্তান বিরোধী। হিন্দুত্বের এই কট্টর অবস্থান থেকে পিছু হটা বা উত্তেজনা প্রশমনের সুযোগ খুবই কম। মোদির অধীনে পাকিস্তান ভারত সংঘাতের ধরনও ব্যাপকভাবে বদলে গেছে। এটি এখন আর কাশ্মীর বিভাজনকারী সাময়িক সীমানার উপর নেই। তথাকথিত নিয়ন্ত্রণ রেখা নামে আন্তর্জাতিক সীমান্তে ছোটখাটো সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ভারত কাশ্মীরে অরাষ্ট্রীয় শক্তি বা নন স্টেট অ্যাক্টরদের যে কোনো হামলার জবাবে সংঘাতের সীমা কমিয়ে এনেছে। ভারত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে গভীর হামলা চালাচ্ছে। এই ধরনের হামলা ২০১৯ সালের ২৬শে ফেব্রুয়ারি সীমিত পরিসরে ঘটেছিল। এরপর ২০২৫ সালের মে মাসে যুদ্ধের সময় ঘটেছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলাটি ছিল মূলত প্রতীকী, কিন্তু ২০২৫ সালের মে মাসের সংঘাত ছিল অনেক বেশি বড়। এই সময় ভারতীয় সামরিক বাহিনী তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের নামে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান জবাব দেয়, যাতে ভারত ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের এই যুদ্ধ ছিল পুরোপুরিভাবে একটি আকাশ যুদ্ধ, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের বহুমুখী সামরিক অভিযান ছিল এটি। যে কোনো পক্ষের সামান্য ভুল হিসেব একটি পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত। এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বিষয়টির উল্লেখ করেছেন। অত্যাধুনিক ফরাসি রাফালের যুদ্ধ বিমান সহ ভারতের অর্ধ ডজনেরও বেশি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর মার্কিন হস্তক্ষেপে ভয়াবহ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছিল। ভারত যুদ্ধবিরতি বা বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এবং পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে পাকিস্তানের স্বীকৃতি ভারতের দাবির অসারতা প্রমাণ করে।
উভয় পক্ষের আনুষ্ঠানিক বিজয়ের দাবির বাইরেও এই সংঘাত তাদের সামরিক সক্ষমতা, কৌশলগত সীমাবদ্ধতা, অর্থনৈতিক সক্ষমতা সহ দুই পক্ষের দুর্বলতাগুলো সামনে এনেছে। ভারত পাকিস্তানের গভীরে হামলা চালানোর ইচ্ছার মাধ্যমে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান কার্যকরভাবে চীন সরবরাহ করা সমরাস্ত্র ব্যবহার করেছে। দৃষ্টিসীমার বাইরের যুদ্ধে পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করে যা ভারতীয় বিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তানের এই পাল্টা আঘাত হানার সক্ষমতা শুধু ভারত নয়, গোটা বিশ্বকে অবাক করেছে। এই সংক্ষিপ্ত যুদ্ধ চলাকালে পুরোটা সময় পারমাণবিক অস্ত্রের ছায়া বিদ্যমান ছিল। পাকিস্তান তাদের নিউক্লিয়ার কমান্ড অথরিটির বৈঠক ডাকার মাধ্যমে পারমাণবিক হামলার সংকেত দিয়েছিল। তবে ইসলামাবাদ সংযম নীতিতে অটল ছিল। এছাড়া পরিস্থিতি শান্ত করার জন্য বাইরের চাপও কাজ করছিল। সংক্ষিপ্ত সংঘাত দেখিয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ মানবিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই ভয়াবহ মূল্য ডেকে আনতে পারে। $4 ট্রিলিয়ন বেশি জিডিপি সম্পন্ন ভারত যুদ্ধের ধাক্কা তুলনামূলকভাবে ভালোভাবে সামাল দিতে পারলেও বাণিজ্য ব্যাহত হওয়া, বিনিয়োগকারীদের সরে যাওয়া এবং বিপুল সামরিক ব্যয়ের কারণে বড় অর্থনৈতিক মূল্য পরিশোধ করতে হবে। অন্যদিকে মুদ্রাস্ফীতি, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশাল ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির জন্য যুদ্ধ আরও বড় চ্যালেঞ্জ। পাকিস্তান সম্ভবত স্বল্প সময়ের মধ্যে ভারতের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে তীব্র কিন্তু সংক্ষিপ্ত সংঘাত চাইবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ ঠেকাতে তাদের পারমাণবিক অস্ত্রকে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করবে। কিন্তু উভয় পক্ষের এই ঝুঁকিপূর্ণ শক্তি প্রদর্শনের কৌশলের সঙ্গে বিরাট ঝুঁকি ও মানবিক ক্ষয়ক্ষতি জড়িত। এই সংঘাত আরও স্পষ্ট হয়েছে জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি অধরাই থেকে যাবে। ভারতের উত্থাপিত নতুন সিন্ধু পানি চুক্তি ইস্যুটিও বৃহত্তর কাশ্মীর সমস্যার সঙ্গে সম্পর্কিত। তবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে এই বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সম্ভাব্য কোনো পানি যুদ্ধ পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। এই সর্বনাশ ঠেকানোর একমাত্র উপায় হলো বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া চুক্তিটিকে পূর্ণাঙ্গভাবে ফিরে পাওয়া এবং তা যথাযথভাবে মেনে চলা। ভবিষ্যতে স্বাভাবিক ও অর্থবহ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য নয়াদিল্লিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের মর্যাদা 2019 সালে 5 আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একটির পর একটি রেড লাইন অতিক্রম করার মাধ্যমে নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের দরজা প্রায় বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক শুরু হলেই দুই দেশের মধ্যে আস্থা বাড়তে পারে। এর মধ্যে রয়েছে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি মেনে চলা, সামরিক পর্যায়ে সংলাপ, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। একই সঙ্গে দুই দেশকেই সন্ত্রাসবাদ নিয়ে একে অপরের উদ্বেগগুলো গুরুত্ব সহকারে মোকাবেলা করতে হবে। তবে ভারতের হিন্দুত্ববাদী একগুঁয়েমি নীতি দুই দেশের আপোষের পথ কার্যত বন্ধ করে রেখেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।